আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের জানুয়ারি মাসের 1 তারিখ রাত্রিবেলায় এই ভিডিও করছি। বাংলাদেশের গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন এবং তার পরের দিন 31শে ডিসেম্বর তার জানাজা হলো। জানাজার পরের দিন পুরো ঢাকা শহরের একটা বিরাট অংশ আমি ঘুরেছি। আর যেদিন জানাজা হলো সেদিনও বসুন্ধরা এলাকা থেকে জানাজাস্থল হয়ে মহাখালী, তারপর গুলিস্তান, তোপখানা রোড, এই এলাকায় আমার বিচরণ করার সুযোগ হয়েছিল। তো পুরো যে ঘটনা, দৃশ্য আমি দেখেছি, আমার স্মৃতিতে সেটি ভাস্বর হয়ে আছে। একজন মানবীর, রাজনৈতিক নেত্রীর একটি ইতিহাসের মৃত্যুতে মানুষ যে রোদন করতে পারে, আকাশ যে রোদন করতে পারে, এবং মানুষের চিন্তা চেতনা, মন এবং মানসিকতা একটা মৃত্যুকে কেন্দ্র করে একত্রে আবর্তিত হতে পারে, এ দৃশ্য যারা না দেখেছেন, যারা অনুধাবন না করেছেন, তারা কখনো এটা বুঝতে পারবেন না। পুরো ঢাকার শহর যেন একটা জানাজার নগরীতে পরিণত হয়েছিল। বিভিন্ন এলাকার রাস্তাঘাট বন্ধ ছিল। এমনও মানুষ যারা উত্তরা, মহাখালী, তারপর গুলিস্তান, সদরঘাট, সায়দাবাদ, এ সকল এলাকা থেকে পায়ে হেঁটে, অটোরিকশাতে করে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এসে মাইলের পর মাইল হেঁটে তারা জানাজার স্থলে যাওয়ার চেষ্টা করেছেন। অনেকে এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য গ্রাম অঞ্চল থেকে একদিন আগে রওনা করেছেন। অনেকে ঠিক সকাল 6টা-7টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এই জানাজায় অংশগ্রহণ করার জন্য যখন জানাজা স্থলের আশেপাশের 4-5 কিলোমিটার, বর্গ কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ল, তখন কিছু মানুষ তারা বিভিন্ন বাড়ির ছাদে চলে গেল। সেই ছাদে তারা কাতারবদ্ধ দাঁড়িয়ে জানাজায় অংশগ্রহণ করল। কিছু মানুষ এক বাড়ির দেয়াল টপকিয়ে অন্য একটি রাস্তায় আসতে চাচ্ছিল, যেখানে সেনাবাহিনী বা পুলিশ পাহারারত ছিল। এবং এই যে মানুষের আকুতি, তারা জানাজায় অংশগ্রহণ করতে চাচ্ছে। কয়েকটি ভিডিও দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বড় ওয়াল, 7 ফিট 8 ফিট দেয়াল। তো সেই দেয়ালের উপরে যেভাবে হোক না কেন কোনো একজন মানুষ উঠে গেছেন। তো এখন তিনি নামতে পারছেন না। ওখানে সেনাবাহিনীর সদস্য তারা দাঁড়িয়ে আছে এবং তাদের কাঁধের উপরে পা রেখে মানুষজন নামছে, এবং সেনাবাহিনী নিজেদের কাঁধ এগিয়ে দিয়েছে মানুষের পায়ের নিচে, এই জানাজাকে কেন্দ্র করে। এ দৃশ্য দেখেছি, অনুধাবন করেছি, এবং মনে হয়েছে যে একটি মৃত্যু কতটা মহিমান্বিত হতে পারে। আমি তো প্রায়ই গল্প বলি, আজকেও এটা নিয়ে একটা গল্প বলতে খুব ইচ্ছা হচ্ছে। আজ থেকে 2500 বছর আগে এরকম যে পৃথিবী, সেই পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তার নাম ছিল ক্রেশাস। তো সেই ক্রেশাসের জমানাতে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল সোলন, মহামতি সোলন। সোলন আজকের যে গ্রিসের অধিবাসী ছিলেন, আর ক্রেশাস লিডিয়া রাজ্যের অধিপতি ছিলেন। তুরস্কের এই অঞ্চলে তার রাজধানী ছিল। তুরস্ক, রাশিয়া, ইরান থেকে শুরু করে সাইরেনিয়া,
সাইপ্রাস, মধ্যপ্রাচ্য পুরো অঞ্চলে রাজা ছিলেন তিনি, সম্রাট। তো সোলনকে বলা হয় পৃথিবীর প্রথম সংবিধান প্রণেতা। তিনি এই লিডিয়া রাজ্যে গেলেন। তো তার কাছে রাজা জিজ্ঞাসা করলেন যে, আপনি তো পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন, আপনার মতো জ্ঞানী লোক আর নেই, তা আপনার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে যাকে বলা হয় সুখী মানুষটি কে? তো সোলন বললেন একজনের নাম, রাজা যাকে বলা হয় মনে করেছিলেন তার নাম বলবে। তারপরে জিজ্ঞেস করলেন দ্বিতীয় ব্যক্তিকে, তাও আরেকজনের নাম বললেন। তৃতীয় ব্যক্তিকে, তাও আরেকজনের নাম বললেন। রাজা খুব রাগ হয়ে গেলেন যে, আমাকে দেখে কি আপনার খুব অসুখী মনে হয়? আমার পরিবার 200 বছর যাবৎ রাজত্ব করছে, আমি 20 বছর যাবৎ ক্ষমতায় আছি। পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য আমার অধীন, আমার রাজকোষ পরিপূর্ণ। তো আমাকে আপনি কেন সুখী মনে করছেন না? তখন সোলন বললেন যে, মহামতি সম্রাট, আমি যে 3 জন ব্যক্তির নাম বলেছি তারা সবাই মৃত। একজন মানুষ মারা না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে সে সুখী না অসুখী। এর কারণ হলো জীবন সায়াহ্নে এমন ঘটনা ঘটে যে ঘটনার কারণে তার সারা জীবনের সুখ নষ্ট হয়ে তাকে পৃথিবীর অসুখী মানুষ হিসেবে কবরে পাঠিয়ে দেয়। আবার সারা জীবন একটি মানুষ যে কষ্ট করে, জীবনের শেষ পর্যায়ে এসে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে হাসতে হাসতে পরলোকে চলে যায়। এবং এই কথা, এই কাহিনী লিখে গেছেন ইতিহাসের জনক হিরোডোটাস তার বইতে। তো সেই দিক থেকে অর্থাৎ সোলনের থিওরি যদি আপনি চিন্তা করেন, তাহলে বেগম জিয়াকে আপনি বলতে পারেন দ্য হ্যাপিয়েস্ট ম্যান in the Asia subcontinent, not only Asian subcontinent, in the history of world politics since last 100 years. গত 100 বছরে পৃথিবীর কোনো রাজা, মহারাজা, সম্রাট, রাজনীতিবিদের মৃত্যু এতটা সম্মানের, এতটা মর্যাদার হয়নি, দেখাতে পারবেন না। তিনি খুব কষ্ট পেয়েছেন, তার উপর জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সবাই তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। কিন্তু গত 17টি মাস ধরে প্রকৃতি তার সকল নেয়ামত বেগম জিয়ার একদম পায়ের কাছে ঢেলে দিয়েছেন। তিনি যেখানে গিয়েছেন প্রকৃতি হেসেছে, তিনি যেখানে গিয়েছেন পৃথিবীর তাবৎ সৃষ্টিকুল অন্তরস্থল থেকে শ্রদ্ধার্ঘ তার হাত মোবারকে, তার কদম মোবারকে, তার চেহারা মোবারকে নিবেদন করেছে, স্যালুট দিয়েছে, সালাম করেছে, স্পর্শ করেছে, দূর থেকে তাকে দেখে শান্তি পেয়েছে। তার পরিবার পরিজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিচ্ছেদ, তার সন্তানের সঙ্গে দীর্ঘদিন দেখা হচ্ছিল না, তার আদরের নাতনি, তার পুত্রবধূ, তাদের সঙ্গে তার দূরত্ব ছিল, এবং তার একমাত্র সন্তান বাংলাদেশে আদৌ আসতে পারবে কিনা এটা নিয়ে তার মনে আক্ষেপের শেষ ছিল না। তো তিনি যখন এই যে পট পরিবর্তন হলো গত 17 মাসে, তিনি প্রথম বিদেশে যাওয়ার সুযোগ পেলেন। তার পরিবারের লোকজনের সঙ্গে ইংল্যান্ডে মোলাকাত করলেন। তার পুত্রবধূ তার সঙ্গে বাংলাদেশে দেখতে এলো, আর তার দ্বিতীয় সন্তান যিনি মারা গেছেন কুকুর, তার যে স্ত্রী শর্মিলী এবং শর্মিলের সন্তানেরা পুরোটা সময় বেগম জিয়ার একদম কাছাকাছি ছিলেন এই শেষ দিনগুলোতে। একেবারে তিনি যখন হাসপাতালে মৃত্যু সজ্জায়, তার আগে 25 তারিখে তার প্রাণপ্রিয় সন্তান বাংলাদেশে এলো এবং মায়ের লাশ নিজের কাঁধে বহন করে সেই লাশ সমাধিস্থলে কবরের মধ্যে একমাত্র জীবিত পুত্র সে স্থাপন করল। তারপর জানাজাতে অংশগ্রহণ করলো, মায়ের জন্য দোয়া করলো। বিশ্বাস করেন
একজন প্রয়াত রাজনীতিবিদের জন্য এর চাইতে বড় সম্মান, বড় স্বীকৃতি, বড় মর্যাদা আর হতে পারে না। এটা বেগম জিয়ার ক্ষেত্রে এবং বিএনপির ক্ষেত্রে, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে একটা রীতিমতো মাইলস্টোন হয়ে আছে। এবং এই যে বেগম জিয়ার মৃত্যু, এই বেগম জিয়ার মৃত্যু আমাদের দেশের রাজনীতিকে আগামী দিনে গৌরবোজ্জ্বল করবে। রাজনীতির যে গতিপথ, এটি পরিবর্তন করে দেবে। আমাদের রাজনীতিতে অতীতে যারা বড় বড় নেতা ইন্তেকাল করেছেন, বঙ্গবন্ধুর মর্মান্তিক মৃত্যু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু, তারপর এরশাদ সাহেবের মর্মান্তিক এবং অবমাননাকর মৃত্যু, এর পাশাপাশি অন্যান্য যারা রাজনীতিবিদরা ইন্তেকাল করেছেন, ঠিক বেগম জিয়ার মতো এইভাবে মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধার্ঘ তাদের নসিবে জোটেনি। ফলে কি হলো, এই যে বেগম জিয়ার এই যে জানাজা, তার মৃত্যু এবং মৃত্যু পরবর্তী ঘটনা, এগুলো আগামী দিনে যারা রাজনীতি করবেন এবং এখন যারা রাজনীতি করবেন তাদের জন্য একটা পোর্ট্রেট হিসাবে, তাদের জন্য একটা ইতিহাস হিসাবে, তাদের জন্য একটা ম্যাগনা কার্টা দলিল হিসাবে, এমনকি একটা রাজনীতির সংবিধান রূপে তাদের সামনে থাকবে। তাদের মনে হবে যে আমাদেরও বেগম জিয়ার মতো এভাবে কাজ করতে হবে, আপোষহীন হতে হবে, অন্যের ব্যাপারে মন্দ চিন্তা করা যাবে না, সারাক্ষণ শুধু টাকা পয়সা লুটপাট, চুরিচামারি, ধান্দাবাজি এসব করা যাবে না, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা, অপমান করা, ক্ষতি করা, এই কাজগুলো করা যাবে না। ধীর স্থিরভাবে সব কিছু মেনে নিতে হবে, তাহলে প্রকৃতি একটা সুন্দর প্রতিদান দেবে। এটি এই বেগম জিয়ার যে জীবন চরিত্র, তার যে কর্মময় জীবন এবং তার যে অন্তর্ধান বা মৃত্যু, তার যে চিরবিদায় এবং চিরবিদায়ের যে আনুষ্ঠানিকতা জানাজার মাধ্যমে হলো, জানাজার মাধ্যমে যে আকুতি এবং দোয়া হলো, যা কিনা আজকের দিন পর্যন্ত আমি যে ভিডিওটি করছি পুরো দেশকে শোকাচ্ছন্ন করে রেখেছে, সেটি আগামী রাজনীতির জন্য একটি মাইল ফলক হতে পারে যদি রাজনীতিবিদরা সেটি অনুসরণ করতে চান। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।